হ্যালো বন্ধুরা, আজ আমার সেকেন্ড ভিডিও নিয়ে এলাম। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা একটু রিক্যাপ করে নিচ্ছি। তারপর নতুন ব্যাপারগুলো নিয়ে বলবো। আগের দিন বলেছিলেন ইনভেস্টমেন্ট কেন প্রয়োজন। ইনভেস্টমেন্ট প্রয়োজন কারণ আমাদের কিছু গোল থাকে, সেই গোল ফুলফিলমেন্ট করার জন্য আমাকে অ্যামাউন্ট কর্পাস তৈরি করতে হবে। সেই গোল হতে পারে রিটায়ারমেন্ট গোল, হতে পারে হাউস, কার, এডুকেশন, চাইল্ড এডুকেশন, ম্যারেজ, এনিথিং। সো গোল পারপাস নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, টু অ্যাচিভ আ নাম্বার, ফায়ার নাম্বার অ্যাচিভ করার জন্য। ফায়ার নাম্বার ইজ কি? ফায়ার নাম্বার হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ফর আর্লি রিটায়ারমেন্ট। তো এখানে অনেকে কনফিউজ করে, ফায়ার নাম্বার অ্যাচিভ হলে কি আমরা রিটায়ারমেন্ট নিয়ে নেবো? না, রিটায়ারমেন্ট নেবো না। ফায়ার নাম্বার অ্যাচিভ করা মানে হচ্ছে আমি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। আমি পয়সার জন্য কাজ করব না, আমি আমার ভালোবাসার জন্য কাজ করব, হবি পারসিউ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য পারপাস। তারপর বলা হয়েছিল যে চারটে বেসিক ক্যাটাগরি যেগুলোতে ইনভেস্টমেন্ট করা যায়। একটা হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ ফিক্সড ডিপোজিট, ফিক্সড রিটার্ন ইনকাম। সেকেন্ড হচ্ছে গোল্ড ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। অ্যান্ড আর মোস্ট ইম্পর্টেন্ট ইকুইটি ইনভেস্টমেন্ট। মোস্টলি আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট নিয়েই বেশি কথা বলবো এখানে, কারণ ইকুইটি সম্বন্ধে মানুষের নলেজ খুব কম। এবং এইটা একটা সবকটা তিন চারটে প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ইকুইটি ইনভেস্টমেন্টই হচ্ছে সবচেয়ে বেশি এখনও পর্যন্ত, যবে থেকে তিন পুরো 15-20 বছরের হিস্ট্রি যদি দেখা যায়, 25 বা 30 সিন্স ইনসেপশন অফ ইকুইটি মার্কেট, নিফটি ইন্ডেক্স মার্কেট, ইকুইটি হ্যাজ গিভেন দ্য বেস্ট রিটার্ন। সো তাই কিন্তু অনেকেই ভুল ধারণা রয়েছে ইকুইটি সম্বন্ধে, সেই ভুল ধারণার জন্য সেখানে ইনভেস্ট করে না। অনেকে ভাবে নলেজ নেই বলে করতে পারে না, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা এরকম নয়। নলেজ না থাকলেও করা যেতে পারে, সিম্পল প্রসেস ফলো করে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তো তো এখন একটা একটা করে ক্যাটাগরি গিয়ে বলি কী কী উপায়, আগের যে বাকি তিনটে যেগুলো কীভাবে ইনভেস্ট করা যেতে পারে সেই ক্যাটাগরিগুলোতে, অ্যান্ড ম্যাক্সিমাম রিটার্ন কীভাবে পাওয়া যেতে পারে। তো প্রথমেই ডেট ইনস্ট্রুমেন্ট, ফিক্সড ডিপোজিট সবচেয়ে হাইলি ওভাররেটেড ইনস্ট্রুমেন্ট, বাট লো রিটার্ন। ইট ইজ আ লো রিটার্ন বিকজ সবাই আমরা ভাবি যে সবার একটা ধারণা আছে ফিক্সড ডিপোজিট হচ্ছে কোনো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। সো রিস্ক নিতে চাই না, তাই জন্য। কিন্তু এখানেও অনেকগুলো রিস্ক হচ্ছে, সেইগুলোর ব্যাপারে কথা বলবো। তার আগে বলে নিই, তাই কী কী উপায়ে আমরা ফিক্সড ডিপোজিট আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করতে পারি, ব্যাঙ্ক এফডি করতে পারি, পোস্ট অফিসে করতে পারি। এই একটা অপশান আছে। সেকেন্ড অপশান হচ্ছে কোম্পানি কর্পোরেট বন্ড ছাড়ে, সেই বন্ডে আমরা ইনভেস্ট করতে পারি। বন্ডের পার্টিকুলার কুপন রেট থাকে, মানে ইন্টারেস্ট রেট, কমিটমেন্ট রেট থাকে। সেই কমিটমেন্ট রেটের উপর যে ইন্টারেস্ট রেট কমিটমেন্ট করে দেয়, সেই যত টেনিউর থাকে ইন্টারেস্ট দিতে হবে। কর্পোরেট বন্ড, দ্যাট ইজ কল্ড এনসিডি অর বন্ড। এই বন্ড মার্কেটের সঙ্গে মার্কেটে পরে লিস্টিংও হয়ে যায়। এই নয় যে আমি পুরো টেনিউর ধরে রাখতে হবে। যদি আমি আগে সেটা রিডিম করতে চাই, যেমন ফিক্সড ডিপোজিট প্রিম্যাচিওর হয়, সেরকম বন্ড মার্কেটে লিস্টিং থাকে, সেই বন্ডের প্রাইস অনুযায়ী মার্কেট থেকে আমি ওটা এক্সিটও করে যেতে পারি আমার টেনিউরের আগে। আরেকটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড, বন্ড, সবাই আমরা বেশিরভাগই জানি মিউচুয়াল মানে ইকুইটি মিউচুয়াল ফান্ড। না, এটা ভুল ধারণা। মিউচুয়াল ফান্ড শুধু ইকুইটি নয়, মিউচুয়াল ফান্ড ফিক্সড ইনকামের জন্য কাজ করে, সেটা ডেট ফান্ড বলা হয়। সেখানেও তারা কি করে, মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার আছে তারা কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড, এইসব বিভিন্ন বন্ডে ইনভেস্ট করে, এবং সেটা তারা ম্যানেজ করে ফান্ডটা, সেখানেও ভালো ইন্টারেস্ট পাওয়া যায়। তো যেটা ব্যাংকে ইনভেস্ট করলে সবচেয়ে সুবিধা হচ্ছে, ব্যাংকে একটা 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স থাকে। তো আপনার যদি ব্যাংক ডুবে যায়, ব্যাংক যদি পে করতে না পারে, তাহলে আপনি 5 লাখ পর্যন্ত হয়, কিন্তু তার উপরে এমন নয়। তো সবার ধারণা আছে যে ব্যাংকে মানে সেফ, ব্যাংক মানে সেফ নয়। যদি ব্যাংক যদি ডুবে যায়, কোনো কারণে ব্যাংক যদি
ব্যাংক যদি ব্যাংকরাপ্ট হয়ে যায়, মানে বেসিক্যালি ব্যাংকের কাছে ব্যাংক রান বলে একটা কথা হয়, যে সবাই যদি ব্যাংকের কাছে গিয়ে টাকা তুলতে চায়, ব্যাংক তো অলরেডি ইনভেস্ট করে গেছে, তখন ব্যাংক কাউকে টাকা ফেরত দিতে পারে না। তো ব্যাংক যদি ব্যাংক রান যদি হয় এবং তার জন্য ব্যাংক যদি টাকা না ফেরত দিতে পারে এবং ব্যাংক যদি নিজেকে দেউলিয়া হতে, যেমন আমরা জানি 2008-এ লেমন ব্রাদার্স ব্যাংক ডুবে গেছিলো, তো সেক্ষেত্রে ব্যাংকও টাকা আপনাকে ফেরত দেবে না। হ্যাঁ, এটা আলাদা ব্যাপার যে বড় বড় ব্যাঙ্কগুলোকে গভর্নমেন্ট ডুবতে দেবে না, কারণ এটা গভর্নমেন্টের ফেলিও। যেমন আমরা সেক্ষেত্রে ডিপোজিটের ইনকাম সেফ থাকে। যেমন আমরা রিসেন্টলি দেখেছি যে 2019-20 সালে ইয়েস ব্যাংক ডুবে গেছিলো, কিন্তু ইয়েস ব্যাংকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। সেরকমই বড় কোনো ব্যাংক হলে সেটাকে বাঁচিয়ে দেওয়া হবে, কিন্তু ছোট ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় নাও বাঁচাতে পারে। তো এই হলো একটা ব্যাপার। ব্যাংকের মাধ্যমে আপনি ফিক্সড ডিপোজিট ইনকাম করতে পারেন। আর কর্পোরেট বন্ড কী বলছে, কর্পোরেট বন্ড হচ্ছে প্রত্যেকটা কর্পোরেট পাবলিকের থেকে টাকা তোলে একটা এনসিডির মাধ্যমে, মানে কন্ট্যাক্ট করে যে 5 বছর 3 বছর বা 10 বছরের জন্য ও টাকা নেবে, একটা ইন্টারেস্ট রেট কুপন রেট দেবে, এবং সেটা একটা বিভিন্ন রেটিংস এজেন্সি আছে, কিসিল, আরও অনেক কেয়ার, আরও অনেক রেটিং এজেন্সি আছে। সেই রেটিং এজেন্সি তাদের রেটিং দেয়, AAA, AA, A+, A নেগেটিভ, এইসব। তো এই রেটিং অনুযায়ী কুপন রেট ডিসাইড হয়। যে ব্যাংকের, যে কোম্পানির রেটিং যত ভালো, তার ইন্টারেস্ট রেট তত কম হবে এবং তার ডিফল্ট হবার ক্ষমতা বেশি, ডিফল্ট হবার প্রবাবিলিটি কম হবে। মানে যদি আমি একটা কোনো ব্যাংকের, সাপোজ আদানি আজকে কোনো টাকা তুলতে চাইছে এবং আদানির রেটিং যদি কিসিল দেয় AAA, তার মানে হায়েস্ট রেটিং, সেক্ষেত্রে আদানি হয়তো 8% ইন্টারেস্ট রেট দেবে, ঠিক আছে। কিন্তু একটা ধরুন মুথুট ফাইন্যান্স আজকে তুলতে চাইছে টাকা এবং তার রেটিং যদি হয় AA বা এডেলওসি যদি হয় A+, তাহলে AA হলে সে দেবে হয়তো 9%, কিন্তু তার ডিফল্ট হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই রেটিংগুলো যে আদৌ কতটা ঠিক ভুল, সেখানেও অনেক ব্যাপার রয়েছে। কারণ আমার একটা ঘটনা মনে আছে, DHFL-এর একটা বন্ড ছিল, সেটা AAA রেটিং ছিল, কিন্তু DHFL যখন ফেল করে গেল, তো AAA মানেও এরম নেই কি AAA মানেই প্রবাবিলিটি কম, কিন্তু AAA-ও আপনার ফেল করতে পারে, ঠিক আছে। কিন্তু একটা কথায় সিকিউরড বন্ড, ঠিক আছে। সিকিউরড বন্ড মানে আপনার বন্ডের যে টাকাটা তোলা হবে তার এগেনস্টে কিছু প্রপার্টি, কিছু অ্যাসেট রিজার্ভ করা থাকে। তো যদি বন্ড কখনো ফেল করে, তাহলে বন্ডের যে সবার আগে যে যাদের থেকে ডেট নেওয়া হচ্ছে বন্ডের ইনভেস্টারদের আগে টাকা ফেরত দেওয়া হয়, এবং সব শেষে যারা ইকুইটি ইনভেস্টার তাদের দেওয়া হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি নিজে DHFL ইনভেস্ট করেছিলাম এবং আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, DHFL ফেল করা সত্ত্বেও আমি আমার প্রিন্সিপাল ফেরত পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো বন্ডে যদি আপনার যদি ডাইরেক্ট আইডিয়া না থাকে, বন্ডে যদি নিজে বন্ডে ইনভেস্ট কেন ব্যাংক, এখন প্রশ্ন হচ্ছে ব্যাংকে না করে বন্ডে কেন করবো। বন্ডে করার কারণ হচ্ছে একটাই, যে আমি ব্যাংকেতে একটু বেটার ইন্টারেস্ট রেট পাবো বন্ডের মাধ্যমে। তো এবার ইন্টারেস্ট রেটটা ডিপেন্ড করছে আপনার রেটিংয়ের জন্য। যত রেটিং ভালো হবে তত ইন্টারেস্ট রেট কম হবে, আর রেটিং যত নিচের দিকে থাকবে ইন্টারেস্ট রেট তত বেশি হবে। তো এটাই রিস্ক রেশিও অ্যাডজাস্টেড। এবার কথা হচ্ছে যে এবার আপনি মনে হতে আমি অত ইনফরমেশন আমি জানি না বন্ডের মাধ্যমে কেন ডাইরেক্ট বন্ড করতে আপনার ভাবে, তো আপনি মিউচুয়াল ফান্ডের বন্ডেরও করতে পারেন ইনভেস্ট। মিউচুয়াল ফান্ড বন্ডে কী হবে, ওরা হাজার হাজার কোটি টাকা ম্যানেজ করছে ডিফারেন্ট কোম্পানি বন্ডের কাছে। যদি একটা বন্ড ফেলও করে, আলটিমেটলি ও রিটার্নে সেরম ফারাক পড়বে না। হয়তো সেই মিউচুয়াল ফান্ডের রেটিং 8% আসছিল, সে কথা হয়তো 7.75 হবে, যদি তার কোনো একটা বন্ড ফেলিওর হয়ে যায়, ডিফল্ট করে। তো মিউচুয়াল ফান্ড বন্ডের মাধ্যমে করার উদ্দেশ্য একই, যে আপনার ইন্টারেস্ট রেট একটু বেশি পাবে। তো এছাড়া গভর্নমেন্ট সেক্টর বন্ডও আছে, লং টার্মে গভর্নমেন্ট বন্ড করে গভর্নমেন্ট টাকা তোলে, এবং সেটা সবচেয়ে সিকিউর বলা হয়। গভর্নমেন্ট 20 বছর, 30 বছর, 25 বছর, 10 বছর, এরকম বিভিন্ন স্টেট গভর্নমেন্টও টাকা তোলে, সেটা SDL বলে। তো এই সমস্ত বন্ডের মধ্যে আমি ইনভেস্ট করতে পারেন, এবং এই বন্ডটা আপনি মার্কেটে লিস্টিং হয়, এবং তার মাধ্যমে আপনি এটা যদি কখনো প্রিম্যাচিওর করতে চান, তার মানে সেটা বিক্রি করে করতে হয়। তো এখানে একটা কথা আমি বলতে চাইছি, আমি ভিডিওটা অলমোস্ট শেষের দিকে এসে গেছে। এখানে ফিক্সড ডিপোজিট
কী রিস্ক আছে সেই সম্বন্ধে একটু কিছু বলার। সবাই জানি রিস্ক ফ্রি না, ফিক্সড ডিপোজিট রিস্ক ফ্রি নয়। এক তো বললাম ডিফল্ট রিস্ক আছে, যেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, ব্যাংকের ক্ষেত্রেও হতে পারে অথবা বন্ডের ক্ষেত্রেও হতে পারে। সেকেন্ডলি ইন্টারেস্ট রেট রিস্ক। ইন্টারেস্ট রেট রিস্ক কি? সাপোজ আপনি একটা বন্ড ফিক্সড ডিপোজিট করেছেন, সেটা 7% ইন্টারেস্ট চলছে, এখন ধরুন সেই 7.5% ইন্টারেস্ট চলছে। তো 7.5% ইন্টারেস্ট চলছে এবং সেইটা যদি ভবিষ্যতে ইন্টারেস্ট যদি বেড়ে যায়, তাহলে আপনি তো অলরেডি কন্ট্যাক্ট করে ফেলেছেন 7.5%। তো আপনি ভবিষ্যতে ইন্টারেস্ট রিস্ক যদি কমে যায় সেক্ষেত্রে আপনি প্রফিটেবল থাকবেন, যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি আবার লুজার হবেন। কারণ এখন হয়তো 8.5% ইন্টারেস্ট চলছে আর আপনার বন্ড আপনার ডিপোজিট অলরেডি 7.5-এ করা রয়েছে এবং সেক্ষেত্রে 1% ইন্টারেস্ট আপনার লস হবে, সেটাকে বলে ইন্টারেস্ট রেট। এবং আরেকটা কথা বলছি, ডিপোজিট ইনকাম স্কিম বেসিক্যালি 7% আর 8% যেটা দেখাচ্ছে সেই রিটার্নটা কিন্তু অতটা নয়, তার থেকে অনেকটা কম রিটার্ন জেনারেট করে। তার বিকজ 7% এটা 7% ইন্টারেস্ট রেটে, এরপর আপনার যা ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়, যে 30% ব্যাকেট হবে তারপরে 2% আরও কমে যাবে। সো হোয়াট এভার দ্য পার্সোনাল ট্যাক্স ইন্ডিভিজুয়াল ট্যাক্স ইমপ্লিকেশন, ট্যাক্স কমবে। আর সেকেন্ডলি অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন যেটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার রিটার্ন। তো যদি ইনফ্লেশন 7% হয় আর আমার ট্যাক্স ফ্রি রিটার্ন 5% হয়, অ্যাকচুয়ালি আমার টাকার উপর আমি 1%-2% ইন্টারেস্ট কম আর্ন করছি, মানে 1-2% আমার লস হচ্ছে, আমার টাকা কিছু গ্রো করছে না। তো এই ইনফ্লেশন সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওয়ে কথা বলবো বিশদে, কীভাবে ইনফ্লেশনের উপর ডিপেন্ড করে ডিপোজিট ইনকামে রিটার্ন হয় এবং এটা কীভাবে অ্যাকচুয়ালি উই আর লুজিং মানি থ্রু দ্য ডিপোজিট স্কিম, সেটা ব্যাপারে বিশদে কথা বলবো, সেটা নেক্সট ভিডিও বলবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আবার আজ এইটুকুই থাক, আবার আমরা কথা বলবো নেক্সট ভিডিওতে বাকি অ্যাসেট ক্লাসের ব্যাপারে এবং ইনফ্লেশনের ব্যাপারে। থ্যাংক ইউ।